মনে হতে পারে যে বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশ করানো এবং প্রচুর জায়গায় বর্ডার ওপেন, ইচ্ছা করলে কিন্তু পারা যায়। এবং ভারতে তো অস্ত্রের কারখানা আছে, এবং ভারত থেকে কিন্তু আগেও প্রচুর অস্ত্র আমদানি করা হয়েছে, এবং শেখ হাসিনার সময়ও ভারত থেকে অস্ত্র আমদানি করা হয়েছে, যেটা শেখ হাসিনা জানতো না। বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপ বিভিন্ন প্রয়োজনে আমদানি করেছে। বাট আজকে তার নিউজ আছে, সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী তার সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। আমি একটু খবরটিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে হঠাৎ করে বাবর সাহেব বললেন ভারত থেকে বিপুল পরিমাণে অস্ত্র আসছে বাংলাদেশে, এবং এস আলম গ্রুপ ভারতে গিয়ে হাসিনাকে টাকা দিচ্ছে, সহায়তা করছে। পাশাপাশি এই কথা বলার পরে ভারত বাংলাদেশ দুই দেশের সীমান্তে উত্তেজনা বাড়ছে এবং দুই দেশ যুদ্ধের প্রস্তুতি থাকার কথা বলেছে। আমরা দেখেছি ভারত বলেছে প্রথমে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য, এরপর আবার বাংলাদেশও বলছে যুদ্ধের প্রস্তুতি থাকার জন্য। দর্শক, এই বিষয়গুলো নিয়ে আলোচনা শুনবো, আলোচনা শুনলে বুঝতে পারবো ভারত থেকে কারা অস্ত্র পাঠাচ্ছে এবং হঠাৎ করে কেন দুই দেশের যুদ্ধের প্রস্তুতি। ক্ষমতা নেওয়ার এক বছর পরেও অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলার তেমন একটা উন্নতি করতে পারেনি, এবং বিভিন্ন জায়গায় টুকটাক সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটতেছে। এবং আমরা দেখেছি যে আমরা যদি ফ্রান্সের বিপ্লব দেখি, রাশিয়ার বিপ্লব দেখি, আমরা দেখেছি যে বিপ্লব পরবর্তী সময় আসলে অন্য একটা দেশ থেকে আক্রমণের শিকার হয়েছে বিপ্লব সংঘটিত হওয়া দেশে। তো এইভাবে অনেকেই মনে করেন যে যেহেতু ভারতের একনিষ্ঠ সেবাদাসী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে, সুতরাং ভারত হয়তো এইরকম সংখ্যালঘু বা অন্যান্য বা নিরাপত্তা বিভিন্ন ইস্যুতে হয়তোবা বাংলাদেশকে আক্রমণ করতে পারে। কিন্তু যদিও এটার আমি কোনো সম্ভাবনা দেখি না, বাট আজকে তার নিউজ আছে, সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী তার সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। আমি একটু খবরটা পড়ে শোনাই। সামরিক কমান্ডারদের সম্মেলনে আন্তঃবাহিনী সমন্বয়ের উপর জোর মোদীর। যে কোনো সামরিক অপারেশনের জন্য প্রস্তুত থাকতে আন্তঃবাহিনী সমন্বয়, আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর জোর দিয়েছেন। ভারতের কলকাতায়, মানে বাংলাদেশের বর্ডারের পাশে কলকাতায় ভারতের সামরিক বাহিনীগুলোর কমান্ডারদের দ্বিবার্ষিক যৌথ সম্মেলনের উদ্বোধনে তিনি এই কথা বলেন। এবং কমান্ড কমান্ডার্স কনফারেন্সে দেশের শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা সমর কৌশল, প্রাতিষ্ঠানিক এবং অপারেশন সংক্রান্ত নানা নীতিগত বিষয় নিয়ে আলাপ আলোচনা করে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে যে নরেন্দ্র মোদী কি আসলেই অ্যাজ ইউজুয়াল, মানে সাধারণভাবে সেনাবাহিনীকে সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন, নাকি তিনি কোনো পার্টিকুলার দেশকে উদ্দেশ্য করে সেনাবাহিনীকে এই প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন? এটা হয়তো সময়ই বলে দিবে। কিন্তু আমি এখনো মনে করি না যে ভারতের কাছ থেকে আমাদের কোনো হুমকি আসতে পারে, কিন্তু বিশ্লেষকরা অবশ্যই এটাকে অন্যভাবেও বিশ্লেষণ করতে পারেন। এখন এই যখন অবস্থা, যখন বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক অত্যন্ত তলানিতে, যখন দুই দেশের সবচেয়ে খারাপ সম্পর্ক অতিবাহিত করতেছে, তখনই আবার দৃশ্যপটে এলেন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান, অত্যন্ত রহস্যময় চরিত্র, যিনি 2012 থেকে 15 পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন, সেই ইকবাল করিম ভুইয়া। এবং এই জুলাই বিপ্লবেও তার অবদান ছিল। সেই ইকবাল করিম ভুইয়া এবার বাংলাদেশ সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানালেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে ইকবাল করিম ভুইয়ার কাছে কি এমন কোনো ইনফরমেশন আছে যে আসলেই আমাদের দেশটা অত্যন্ত হুমকির ভিতরে আছে, আমাদের দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হতে পারে, আমাদের দেশ বহিঃশত্রুদের আক্রান্ত হতে পারে? তাহলে ইকবাল করিম ভুইয়া ঠিক কোন সোর্সের উপর ভিত্তি করে তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে প্রস্তুত হওয়ার আহ্বান জানালেন? আমি একটু ইকবাল করিম ভুইয়ার ফেসবুক স্ট্যাটাস থেকে পড়ি। তিনি লিখেছেন যে অবিলম্বে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরতে হবে। মানে সেনাবাহিনী যে এই যে রাস্তায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, এটা তিনি পছন্দ করতেছেন না। তিনি লিখেছেন যে প্রশিক্ষণ যে কোনো সেনাবাহিনীর প্রাণ শক্তি, প্রশিক্ষণ ছাড়া সৈন্যদের দক্ষতা কমে যায় এবং প্রতিরোধের ক্ষমতা হ্রাস পায়। 1 বছরেরও বেশি সময় ধরে আমাদের সেনাবাহিনী পুলিশি ভূমিকায় আটকা পড়ে আছে। তাদের প্রশিক্ষণ স্থগিত, তাদের প্রস্তুতি দুর্বল এবং তাদের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত। বিশেষ করে যে বিপিনুরকে মারা, তাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত। এটা আর চলতে পারে না। ইতিহাস আমাদের একটি সুস্পষ্ট শিক্ষা দেয় যে যে কোনো বিপ্লবী পরিস্থিতিতে রাষ্ট্রের নাজুক দশা বাইরের হুমকিকে উৎসাহিত করে। মানে বিপ্লব পরবর্তী সময়ে রাষ্ট্র বহিঃশত্রুর আক্রমণের শিকার হয়। উদাহরণস্বরূপ 1789 সালের পর ফ্রান্সকে অস্ট্রিয়া, প্রুশিয়া এবং রাশিয়া এবং ব্রিটেনের হস্তক্ষেপের মুখোমুখি হতে হয়েছিল। 1917 সালে বলশেভিক বিপ্লবের পর রাশিয়া রেড আর্মিকে শ্বেত বাহিনীর আক্রমণের মুখে পড়তে হয়েছিল।
বাংলাদেশ আভ্যন্তরীণ অস্থিরতার একটি ক্রান্তিকাল পার করছে এবং সাম্প্রতিক বিশ্বে প্রতিদ্বন্দ্বিতার অনুনময় পালাবদলের বাস্তবতায় নিজেদেরকে নিরাপদ ভাবা মোটেই ঠিক হবে না। সুতরাং বহিঃশত্রুর আক্রমণের মুখে একটা অপ্রস্তুত সেনাবাহিনী জাতীয় বিপর্যয় ডেকে আনবে এবং এই সেনাবাহিনীর কর্তব্যের বাইরে অপব্যবহার এরই মধ্যেই অনেক ক্ষতি করে ফেলেছে। বাইরে শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রশিক্ষিত সৈন্যরা আজকে নিজের দেশের নাগরিকদের শৃঙ্খলা রক্ষায় রাস্তায় টহল দিচ্ছে। এই দৃশ্য তাদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং সেনাবাহিনী বিরোধী কণ্ঠস্বরকে ইন্ধন যোগাচ্ছে। আরো বিপজ্জনক হলো যে প্রশিক্ষণ ছাড়া প্রতিটি মাস তাদের যুদ্ধের সক্ষমতাকে হ্রাস করতেছে এবং সমস্যাটি অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতার ঘাটতির ভিতরে নিহিত। তাই কৌশলের পরিবর্তে সুবিধাজনক পথ বেছে নিতে হচ্ছে সরকারকে। ফলে সরকার আঞ্চলিক নিরাপত্তার বাস্তবতা উপেক্ষা করে আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সেনাবাহিনীর উপর নির্ভর করছে এবং সরকারের খুব কম সংখ্যক ব্যক্তি বোঝেন যে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে একটি বৃহত্তর ভূরাজনৈতিক দাবা খেলার সঙ্গে সম্পর্কিত। তাদের অজ্ঞতা ক্ষীণ দৃষ্টিসম্পন্ন সিদ্ধান্তের সাথে মিলিত হয়ে জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে। মানে সরকারকে তিনি কম বুদ্ধিসম্পন্ন লোকের সমষ্টি বলে বুঝিয়েছেন। দেশের শেষ প্রতিরক্ষা লাইন গুরুতরভাবে দুর্বল হয়ে পড়ার মতো দেরি করার আগেই এই আত্মঘাতী পথ আমাদের ত্যাগ করতে হবে। এদিকে পুলিশকে কার্যকরভাবে ব্যবহার করা হচ্ছে না। জুলাই বিপ্লবে পুলিশের আক্রমণাত্মক ভূমিকা নিয়ে সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ ছিল, তবুও সংস্কারের পরিবর্তে ফ্যাসিবাদী জামানার দলীয় সংশ্লিষ্টতার সন্দেহে বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ভয় এবং নিষ্ক্রিয়তা তাদের পঙ্গু করে রেখেছে এবং সেনাবাহিনীকে পুলিশের এই ভয়ের কারণে পুলিশের এই অক্ষমতা সেনাবাহিনীকে দ্বারা পূরণ করতে হচ্ছে এবং সেনাবাহিনীর জওয়ানরা যতক্ষণ পুলিশের কাজে নিয়োজিত থাকবে ততক্ষণ পুলিশ তাদের দায়িত্ব পালন করতে সক্রিয় হবে না। কেউ কেউ যুক্তি দেন যে নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত সেনাবাহিনী থাকা উচিত। এটা একটি অত্যন্ত সরল মনা ধারণা। সৈন্যরা রোবট নয়, তাদের বিশ্রাম, পুনর্গঠন এবং পুনঃপ্রশিক্ষণের প্রয়োজন। আরো সমস্যা হলো যে নির্বাচন পর্যন্ত সেনাবাহিনীকে রাস্তায় রাখলে একটা অনিশ্চয়তা তৈরি হবে। যদি ভোট বিলম্বিত হয় বা সংস্কার দীর্ঘায়িত হয় তাহলে কি সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য রাস্তায় মোতায়েন থাকবে? থাকবে না তো। বস্তুত এটি সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের দিকে আগাতে থাকার এক লক্ষণ। আর সেনাবাহিনী যদি এখন ব্যারাকে ফিরেই যায়, নির্বাচনের আগে আগে তো সেনাবাহিনীকে আবার নিয়োজিত করতে কোনো বাধা নেই। ইকবাল করিম ভুঁইয়া আরো বলেন যে অনির্দিষ্টকালের জন্য নীরব থাকা ঠিক হবে না। বর্তমান চ্যালেঞ্জগুলো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে সেনা প্রধানের আন্তরিক যোগাযোগ গুরুত্বপূর্ণ। তার মানে ইউনূসের সঙ্গে জেনারেল ওয়াকারের আন্তরিক যোগাযোগ নাই। বছর পার করেও পুলিশি দায়িত্বে মোতায়েন থাকায় সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতি এবং কার্যকারিতা দীর্ঘ মেয়াদে ব্যাহত হচ্ছে। যত দ্রুত সম্ভব তাদের ক্যান্টনমেন্টে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া উচিত এবং সেনাবাহিনীকে এভাবে নিয়োজিত রেখে সরকার যদি রাষ্ট্রের স্বাভাবিক যুদ্ধ প্রস্তুতিকে অবহেলা করে তবে ভবিষ্যতের যে কোনো বিপর্যয়ের জন্য সরকারকেই তার দায়ভার নিতে হবে। ইতিহাস মনে করিয়ে দেয় যে যুদ্ধ সবসময় কোনো পূর্বাভাস ছাড়াই অপ্রত্যাশিত মুহূর্তে আসে এবং প্রস্তুতির দুর্বলতর অবস্থা শত্রুকে আরো উৎসাহ দেয় আক্রমণ করার জন্য। এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে বাংলাদেশ জুয়া খেলতে পারে না। সেনাবাহিনী বর্তমানে একমাত্র কার্যকর জাতীয় প্রতিষ্ঠান। ঠিক এই কারণেই সেনাবাহিনীকে রক্ষা করতে হবে। সেনাবাহিনীর মর্ম এবং দক্ষতা বিনাশী পুলিশি দায়িত্ব এবং আভ্যন্তরীণ সংকটে ব্যবহার করে সেনাবাহিনীকে একটি ভোতা হাতিয়ারে পরিণত করা উচিত নয়, যা সেনাবাহিনীকে বিতর্কিত করে তোলে। সেনাবাহিনীর আসল কাজ হচ্ছে জাতীয় প্রতিরক্ষা এবং তাদের সঠিক স্থান হচ্ছে তাদের ব্যারাক এবং নিয়মিত কঠোর প্রশিক্ষণ এবং অপ্রত্যাশিত হুমকির জন্য সবসময় প্রস্তুত থাকা। এখন সেনাবাহিনীতে যেই অবক্ষয় চলছে, এই অবক্ষয় চলতে দিয়ে আমরা অকল্পনীয় পরিস্থিতির মুখোমুখি হওয়ার ঝুঁকি নিচ্ছি, একটি দেশ যার শেষ প্রতিরক্ষা দেওয়ালও নেই। সুতরাং খুব বেশি দেরি হওয়ার আগেই
অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সেনাবাহিনীর বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এবং আমরা ইকবাল করিম ভুঁইয়া যেহেতু সেনাবাহিনীর প্রধান ছিলেন একটা সময়, তিনি অবশ্যই আমাদের চেয়ে বেশি জানেন। সুতরাং তিনি মনে করতেছেন যে অপ্রত্যাশিতভাবে যে কোনো হুমকি যে কোনো দিক থেকে আসতে পারে। তবে যেহেতু আমাদের প্রতিবেশী দেশ ভারত, সুতরাং ভারত থেকে আসতে পারে বলে হয়তো আমি মনে করি, তিনিও মনে করেন, বাট এটা বাস্তবে বলেননি। কিন্তু আমার মনে হয় যে এরকম যুদ্ধ হবে না। বাট ইকবাল করিম ভাই কথাগুলো গুরুত্বপূর্ণ, যে সেনাবাহিনীকে এভাবে রাস্তায় পুলিশি দায়িত্ব পালন করতে দেওয়া উচিত নয়। সেনাবাহিনীকে অবিলম্বে ব্যারাকে ফিরিয়ে নিয়ে পূর্ণ প্রশিক্ষণ দিতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি উল্লেখ করেছেন যে যতক্ষণ সেনাবাহিনী রাস্তায় থাকবে ততক্ষণ পর্যন্ত পুলিশ তাদের দায়িত্ব ঠিকমতো পালন করবে না। মনে করবে সেনাবাহিনী তো আছেই, তাই না? এই কারণে সেনাবাহিনীকে অবিলম্বে ব্যারাকে ফিরিয়ে নেওয়া প্রয়োজন। দর্শক, আপনারা কি ভাবছেন যে কলকাতায় এসে সেনা কমান্ডারদের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন যে প্রস্তুত থাকতে, আবার এদিকে আমাদের সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়া বলেন প্রস্তুত থাকতে, এই দুটোর ভিতরে কোনো কারেকশন আছে নাকি আসলে এগুলো কাকতালীয়? আপনাদের মতামতের অপেক্ষা। বছর পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গিয়েছেন এবং গিয়েই তিনি বোমা ফাটিয়েছেন। কিভাবে আসবো সে কথায়। লুৎফুজ্জামান বাবর অত্যন্ত আলোচিত সমালোচিত চরিত্র, অনেকের খুবই পছন্দের, আবার অনেকে পছন্দ করেন না, তবে আমার কাছে পছন্দের। এবং 17 বছর ধরে শেখ হাসিনা তাকে জেলে রেখেছিল। কেন রেখেছিল, তার কতটুকু দোষ, নাকি তিনি হাসিনার প্রতিহিংসার শিকার, এগুলো নিয়ে কিন্তু আলোচনা আছে। চট্টগ্রামে যখন 10 ট্রাক অস্ত্র উদ্ধার হয় তখন ধারণা করা হয় যে এই অস্ত্রগুলো আনা হয়েছিল ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদেরকে দেওয়ার জন্য। এবং সে সময় লুৎফুজ্জামান বাবর ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং 21শে আগস্ট যখন শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা হয় তখনও ছিলেন লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্রমন্ত্রী। সম্ভবত আশা করি এসব কারণে হয়তো বা প্রতিহিংসার শিকার হয়ে শেখ হাসিনা তাকে কারাগারে রাখেন। যদিও তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বলেই তিনি জড়িত, এটা তো নাও হতে পারে। সেই লুৎফুজ্জামান বাবর 17টা বছর তার জীবন থেকে চলে গিয়েছে। যখন তিনি ইয়াং ছিলেন, তরুণ, তিনি কিন্তু খুব অল্প বয়সী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হন, তিনি খুব ইয়াং ছিলেন, টকবগে তরুণ, তখন তিনি জেলে ঢুকেছেন এবং জেল থেকে বের হয়েছেন একজন বৃদ্ধ ব্যক্তি হিসাবে, খুবই অমানবিক। যাই হোক, কালকে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন এবং সেখানে বলেছিলেন যে ভারতে শেখ হাসিনার সঙ্গে এসালমের বৈঠক, প্রচুর অবৈধ অস্ত্র দেশে ঢুকতেছে। অবশ্যই তার কাছে আমাদের চাইতে বেশি তথ্য আছে। ভারতে এসালম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে। ওই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে এবং দেশে অবৈধ অস্ত্র ঢুকছে বলে জানিয়েছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। বাবর বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি, তবে কিছু বিষয় নিয়ে উদ্বেগ আছে, তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে আসলাম। এবং তারেক রহমানের ফেরার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এই এমন প্রশ্ন তিনি বলেন যে খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন। এবং কি বিষয়ে আপনি আপনার উদ্বেগ জানিয়েছেন এমন প্রশ্ন তিনি বলেন যে এসালম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ভারতে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছে, সেখানে নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে বলে তিনি দাবি করেন এবং সেই সঙ্গে দেশে অবৈধ অস্ত্র আসছে তা নিয়ে উদ্বেগ আছে, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার যথেষ্ট চেষ্টা করছে সরকার। এদিকে 18 বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 18 বছর পর বিএনপি এবং জামাত জোট সরকারের সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। রোববার 4:22 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন তিনি, তবে এই সময় তার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। একটা বুদ্ধিমানের কাজ করছে, এই যে যেখানে গেছে বিএনপির কাউরে নেয় নাই, এগুলো পাবলিক ভালো চোখে দেখে না। ওই দেখে না, ওই যে ডাকসু নির্বাচনে সাদিক কাইয়ুম একা একা হাঁটতো, আর বিএনপি ছেলেটা কিন্তু ভালো, বাট তার সঙ্গে 2-4 জন থাকতো, 2-4 জন তো বেশি না, বাট খোলাপাইন এগুলোই ভালোভাবে দেখে নাই, ভোট দেয় নাই। যাই হোক, তো এখন এই এসালম, আমি একটু একটা ভিডিও বানিয়েছি যে এসালমের টাকায় কিভাবে শেখ হাসিনা লবিস্ট নিয়োগ করেছে। একজন সাবেক মাল্টার সাবেক প্রধানমন্ত্রী, একজন হচ্ছে যে বসনীয় বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী। টাকার অভাব নাই এবং এই মিলিয়ন মিলিয়ন ডলার যেগুলো শেখ হাসিনা এসালমকে বাংলাদেশ থেকে সরাতে সহায়তা করেছিল, এখন সেই টাকাই আবার বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতেছে, বাংলাদেশ সরকারকে উৎখাতের জন্য ব্যবহার করতেছে, বিএনপি জামাত সবার বিরুদ্ধে ব্যবহার করতেছে আওয়ামী লীগ। তো সেই অবস্থায়
ভারতের সঙ্গে বাংলাদেশের বিশাল বর্ডার আছে এবং এই বাংলাদেশের সরকারের প্রতি বর্তমান ভারত সরকারও বন্ধু ভাবাপন্ন মনোভাব পোষণ করে না। এটা তো বাস্তবতা, আপনারা সবাই জানেন, আমরাও জানি, আপনারাও জানেন। তো এই সময় ভারত সরকারের ইনভলভমেন্ট নাও থাকতে পারে বা ভারতের গোয়েন্দা সংস্থার ইনভলভমেন্ট নাও থাকতে পারে, হয়তো আওয়ামী লীগের ইনভলভমেন্ট থাকতে পারে, হয়তো বা তৃতীয় কোনো শক্তির ইনভলভমেন্ট থাকতে পারে যে বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশ করানো এবং প্রচুর জায়গায় বর্ডার ওপেন, ইচ্ছা করলে কিন্তু পারা যায়। এবং ভারতে তো অস্ত্রের কারখানা আছে এবং ভারত থেকে কিন্তু আগেও প্রচুর অস্ত্র আমদানি করা হয়েছে এবং শেখ হাসিনার সময়েও ভারত থেকে অস্ত্র আমদানি করা হয়েছে, যেটা শেখ হাসিনা জানতো না। বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপ বিভিন্ন প্রয়োজনে আমদানি করেছে। কাজেই এগুলো বলার উদ্দেশ্য হলো এটাই যে ভারত থেকে বাংলাদেশে অস্ত্র ঢোকাটা খুবই সহজ, এটা কঠিন কোনো বিষয় না। প্রচুর বর্ডার, প্রচুর খোলা জায়গা, সব জায়গায় চেকও নাই, কিছু নাই। কাজেই এইসব বিষয় আর কি এই লুৎফুজ্জামান বাবর তিনি তার উদ্বেগ প্রকাশ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন এবং এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তাকে স্যার বলেছেন বা বাবর সাহেবকে স্যার বলেছেন। তো অনেকে বলেছেন যে বাবর সাহেবকে স্যার বলেছেন, বাবর সাহেব হচ্ছেন একজন রাজনৈতিক নেতা, বয়সেও ছোট, তো তাকে স্যার বললেন কেন? স্যার বলেছেন এই কারণে যে লুৎফুজ্জামান বাবর যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন এই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম ছিলেন বিডিআর এর ডিজি। তখন লুৎফুজ্জামান বাবরকে স্যার বলতেন এবং সেই সম্মান এখনো রেখেই তিনি তাকে স্যার বলে সম্বোধন করেছেন এবং এতে কিন্তু লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম কিন্তু ছোট হননি। মানুষকে সম্মান দিলে মানুষ ছোট হয় না, এটা তিনি বুঝিয়ে দিয়েছেন। এবং এই ধরনের পলিটিক্যাল যে কার্টিসি, রাজনৈতিক শিষ্টাচার, এগুলো বজায় থাকুক, এটাই আমরা চাই। ক্ষমতা যাবে, ক্ষমতা আসবে, মানুষ চিরকাল ক্ষমতা থাকে না, কিন্তু বেঁচে থাকে। যাতে এই সম্মানটা আমরা করি, যাতে আওয়ামী লীগের মতো সবাইকে জেলে নিয়ে ঢুকিয়ে পিটিয়ে মেরে গুম করে আমরা এগুলো না করি, যাতে অন্তত ন্যূনতম রেসপেক্টটা আমাদের প্রত্যেকটা পলিটিশিয়ানের কাছে থাকে। তবে এখন উপায় কি? আসলে এটা খুবই টাফ। ভারত থেকে যদি এসে অস্ত্র ঢোকে তাহলে কারা পাঠায় আমরা অনুমান করতে পারি কারা পাঠায়, কিন্তু এই ধরা বা এগুলো করা আসলে এগুলো খুবই টাফ। এবং আমি মনে করি যে এই, আমি বর্ডার সিকিউরিটি গার্ড আসলে এদেরকে আরো বাড়াতে হবে। আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সরা অত্যন্ত দেশপ্রেমিক, বাট প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। চোখ কান খোলা রাখতে হবে এবং গোয়েন্দাদেরকে আরো তৎপর হতে হবে, কারণ এই নির্বাচনের আগে আগে আমাদের দেশে প্রচুর অবৈধ অস্ত্র ঢুকবে এবং সেই সব অবৈধ অস্ত্র দিয়ে নির্বাচনকে বানচালের চেষ্টা করা হতে পারে। এবং যদি এটা অ্যাসালম টাকা দিয়ে থাকে শেখ হাসিনাকে, লুৎফুজ্জামান বাবুর কাছে, যেহেতু লুৎফুজ্জামান বাবর সাহেব বলেছেন যে অ্যাসালমের টাকায় শেখ হাসিনা অস্ত্র কিনতেছে, বাংলাদেশে পাঠাচ্ছে, অবশ্যই তার কাছে অনেক বেশি তথ্য প্রমাণ আছে। সুতরাং আমার মনে হয় যে সতর্ক থাকাটাই হচ্ছে সবচেয়ে উত্তম, এর বাইরে কোনো বিকল্প নাই। নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হবে। জামাত ইসলাম বলতেছে যে নির্বাচন আমরা বিভিন্ন শর্ত না হলে মানবো না, কিন্তু জামাত ইসলাম অলরেডি 300 আসনে প্রার্থী দিয়ে দিয়েছে। বিএনপি নির্বাচন চায় কিন্তু বিএনপি এখনো প্রার্থী দেয়নি। তো যাই হোক, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং অলরেডি আলী রিয়াজ বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। তিনি কেন বলেছেন তো নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আপনারা যা দেখছেন দেশটা কিন্তু এত ভালো নয়, দেশ নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলতেছে, নানামুখী ষড়যন্ত্র, শুধু আওয়ামী লীগই না, আর অনেকেই আছে। সুতরাং ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আলী রিয়াজের মতো লোক, যিনি সংস্কার কমিশনের প্রধান, তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। সুতরাং আমাদের প্রধান টার্গেট হচ্ছে যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে ডক্টর ইউনূসকে সসম্মানে বিদায় করে দেওয়া, এটাই হচ্ছে আমাদের বর্তমান টার্গেট। এবং লুৎফুজ্জামান বাবর সাহেবের যে দাবি, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন আসলে যুদ্ধের প্রস্তুতিটা কেন। ভারত মোটামুটি সব দিক দিয়ে কোণঠাসা, পাশাপাশি বাংলাদেশ নিয়ে যে তাদের ষড়যন্ত্র কোণঠাসা হলেও সেই ষড়যন্ত্র তাদের থামে নাই, কারণ এটা তাদের একটা প্রজেক্ট। এখানেও তারা হিমশিম খাচ্ছে এই প্রজেক্ট সামলাইতে গিয়ে। এখন এটা যদি নতুন করে তারা একেবারে হারিয়ে ফেলে তখন তাদের সব প্রজেক্ট নষ্ট হয়ে যাবে। এজন্য মূলত হুমকি দামকি তারা দিচ্ছে। ডক্টর ইউনূসও বা বর্তমান সরকার আমাদের, তারাও মোটামুটি খুব অ্যাক্টিভ রয়েছেন, যুদ্ধের প্রস্তুতি নিতে বলছেন এবং তারাও সীমান্তে জোরদার বাড়িয়েছেন। সীমান্তে কয়েকজনকে অস্ত্র সহ গ্রেফতার হয়েছে। মোট কথা, ভারত যা কিছু করতেছে সবকিছু কিন্তু বাংলাদেশ ছাড় দিচ্ছে না, বাংলাদেশ জবাবও দিচ্ছে এবং ব্যবস্থাও কিন্তু নিচ্ছে। আমরা এমন বাংলাদেশে চেয়েছিলাম, যদিও সামঞ্জস্যপূর্ণ রাখার ক্ষেত্রে ভারতের অনেক কথা হয়তো বা মানতেছে, কিন্তু এই পদক্ষেপগুলো নেওয়াটা আমি মনে করি যুক্তি।